ডিয়ার লার্নার্স, বিদ্যাকোষের পক্ষ থেকে অভিনন্দন। আজ তোমাদের সামনে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, তোমাদের যদি প্রশ্ন করি টেন্স কয় প্রকার, তোমরা নিশ্চিন্তে বলবে টেন্স 3 প্রকার। নো, টেন্স 1 প্রকার, টেন্স 2 প্রকার, টেন্স 3 প্রকার। এই 3টি প্রশ্নের উত্তর তোমরা না নিয়ে একেবারেই নড়বে না। লুক, ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটি এসেছে, যার অর্থ সময়, মুহূর্ত বা কাল। প্রশ্ন হলো কিসের কাল? উত্তর হলো সমাপিকা ক্রিয়ার কাল। প্রশ্ন হলো টেন্স কি? সমাপিকা ক্রিয়ার কালকে টেন্স বলে। বা কোনো কাজ বর্তমানে হয়, অতীতে হয়েছিল এবং ভবিষ্যতে হবে বোঝাবার জন্য ভার্ব এর আকারের যে পরিবর্তন হয় তাকে টেন্স বলে। প্রশ্ন হলো টেন্স কয় প্রকার? আমি ইতিপূর্বে বলেছি টেন্স 1 প্রকার। সেটা কিভাবে? লোক, আল্লাহর দৃষ্টিতে টেন্স 1 প্রকার, কারণ আল্লাহ তাআলার কাছে অতীত ভবিষ্যৎ বলে কিছু নেই, তার কাছে সব সময় বর্তমান কাল। অতএব আল্লাহর দৃষ্টিতে টেন্স 1 প্রকার, আর সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। আবার লক্ষ্য করো, টেন্স 2 প্রকার, ভার্বের গঠনের ভিত্তিতে। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ইট, এট, ইটন, টেক, টুক, টেকান, গো, ওয়েন্ট, গন। আমরা এখানে 3টি রূপ দেখলাম, কিন্তু ফিউচার টেন্সের রূপ কোথায়? বন্ধুরা, ফিউচার টেন্স করতে হলে ভার্বের বেস ফর্মের আগে একটি শ্যাল অথবা একটি উইল বসিয়ে তবেই ফিউচার টেন্স করতে হবে। কাজেই ভার্বের গঠনের ভিত্তিতে টেন্স অবশ্যই 2 প্রকার, এটা মানতে বাধ্য। টেন্স 3 প্রকার, কালের ভিত্তিতে টেন্স 3 প্রকার। আমরা জানি কাল 3 প্রকার: আজ, গতকাল, আগামীকাল। আজ প্রেজেন্ট টেন্স, গতকাল পাস্ট টেন্স, আগামীকাল ফিউচার টেন্স। কাজেই আমরা টেন্সকে কোনো রকম তর্কের মধ্যে না ফেলে সহজ সরলেই বলবো টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ডিয়ার লার্নার্স, প্রতিটি টেন্স 4 ভাগে বিভক্ত। তোমরা লক্ষ্য করো, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার লার্নার্স, তোমাদের সামনে এখন আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আলোচনা করব। লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যে টেন্স দ্বারা বর্তমান কালের কোনো কাজ করা হয়, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য এবং নিকট ভবিষ্যৎ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হর্ষায়ী, একার এবং উন্তস্তা থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এছাড়া আরেকটা জিনিস লক্ষ্য করো, বাংলা বাক্যে সবসময় ক্রিয়া থাকে বাক্যের শেষে, কিন্তু ইংরাজি বাক্যে আমরা কর্তার পরেই ক্রিয়া নিয়ে আসি। যেমন লুক, আমি ভাত খাই, আমি কর্তা, খাই ক্রিয়া, ভাত অবজেক্ট। এখানে হবে আই ইট রাইস। আমরা ক্রিকেট খেলি,
উই প্লে ক্রিকেট, সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড, এখানে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ক্রিয়ার সাথে এস বা ইএস বসে। তারা লোকসঙ্গীত গায়। দে সিং এ ফোক সং। তারপরে অভ্যাসগত কর্ম, খেয়াল করো, আমি প্রতিদিন নদীতে গোসল করি। প্রতিদিন নিয়মিত কাজ বোঝাচ্ছে, এটা একটি অভ্যাস বোঝাচ্ছে, কাজেই এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আমি প্রতিদিন নদীতে গোসল করি। আই বাথ ইন দ্য রিভার এভরিডে। সে নিয়মিত নামাজ পড়ে, নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে, কাজেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। হি টেক্স প্রেয়ার রেগুলারলি। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস হয়েছে। তারা রোজ বিকালে ফুটবল খেলে। প্রতিদিন বা রোজ অভ্যাস বোঝাচ্ছে। দে প্লে ফুটবল ইন দ্য রিভার। দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন এভরিডে। তারা প্রতিদিন বিকালে ফুটবল খেলে। এবার লক্ষ্য করো বন্ধুরা, চিরসত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরসত্য, কাজেই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বরফ পানিতে ভাসে, এটাও চিরসত্য, কাজেই এইটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা গাছ থেকে অক্সিজেন পাই, এইটিও চিরসত্য, কাজেই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সূর্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সঙ্গে এস বা ইএস হবে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। বরফ পানিতে ভাসে, বরফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সঙ্গে এস বা ইএস হবে। আইস ফ্লোটস অন ওয়াটার। আমরা গাছ থেকে অক্সিজেন পাই। উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ। তারপরে লক্ষ্য করো বন্ধুরা, ঐতিহাসিক সত্য। শাহজাহান তাজমহল তৈরি করেন। অনেক হয়তো ভাববে যে এই তাজমহল শাহজাহান কত বছর আগে তৈরি করেছে, বিধায় এটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। না বন্ধুরা, তা নয়, যেহেতু এটি ঐতিহাসিক সত্য, সেজন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। তাহলে হবে শাহজাহান বিল্ডস দ্য তাজমহল। শাহজাহান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজেই ভার্ব সঙ্গে এস বা ইএস হবে। আবার লক্ষ্য করো, নিকট ভবিষ্যৎ, কাছাকাছি ভবিষ্যৎ, আসন্ন ভবিষ্যৎ, এমন যদি বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন সে আগামীকাল আসবে। হি কামস টুমরো। আমাদের কলেজ 1 তারিখে খুলবে। আবার কলেজ ওপেন্স অন দ্য 1st। ডিয়ার লার্নার্স, এবার আমি তোমাদের সামনে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী দেখাবো। নাবাচক এবং প্রশ্নবাচক বাক্যের গঠন প্রণালী প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যের কর্তা আই থাকে, উই থাকে, ইউ থাকে, তাহলে বাক্য গঠনের সময় আমরা সর্বদা নাবাচক বাক্যের সময় সাবজেক্ট, তারপরে ডু নট, তারপরে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি প্রশ্নবাচক বাক্যটা হয় তাহলে প্রথমে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন করব। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নাবাচক এবং প্রশ্নবাচক একসঙ্গে হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন করব। অ্যাজ ফর এক্সাম্পল, আই ইট রাইস, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হাবাচক বাক্য। আর এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়ার শেষে হর্ষাই আছে। তোমরা ইতিমধ্যে শুনেছ, ইতিপূর্বে আমি বলেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা চিনব বাংলায় ক্রিয়ার শেষে হর্ষায়ী উন্তুস্ত একার থাকে, কাজেই এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং এটিকে আমরা করব প্রথমে আমি, আই, তারপরে খাই, ভার্বের বেস ফর্ম ইট, তারপরে অবজেক্ট
ভাত রাইস, তাহলে একসঙ্গে দাঁড়ালো আই ইট রাইস। আমি কি ভাত খাই, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবাচক বাক্য। কাজেই আমরা প্রথমে নেব ডু, আই ইট রাইস। আমি ভাত খাই না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নাবাচক বাক্য। কাজেই আমরা নেব আই ডু নট ইট রাইস। আমি কি ভাত খাই না, এটি একসাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য। কাজেই এটি হবে ডু আই নট ইট রাইস। আবার বন্ধুরা তোমরা লক্ষ্য করো, কর্তা সেকেন্ড পারসন যদি হয় তাহলেও আমরা ডু নট এবং প্রথমে ইন্টারোগেটিভ বাক্যে আমরা ডু ব্যবহার করব। যেমন তুমি ভাত খাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হাবাচক বাক্য, তাহলে এখানে হবে ইউ ইট রাইস। তুমি কি ভাত খাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবাচক বাক্য। কাজেই প্রথমে ডু আসবে, ডু ইউ ইট রাইস। তুমি ভাত খাও না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নাবাচক বাক্য। কাজেই এখানে হবে ইউ ডু নট ইট রাইস। তুমি কি ভাত খাও না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য। কাজেই প্রথমে ডু আসবে, ডু ইউ নট ইট রাইস। ডিয়ার লার্নার্স, আবারও লক্ষ্য করো, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কর্তা আমরা হই অর্থাৎ প্লুরাল উই, সেক্ষেত্রেও নেগেটিভ বাক্যে ডু নট এবং ইন্টারোগেটিভ বাক্যের প্রথমে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে নট আসবে। যেমন তোমরা লক্ষ্য করো, আমরা ভাত খাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কাজেই ইনডেফিনিট টেন্সের হাবাচক বাক্য প্রথমে আমরা উই নেব, তারপরে খাই ভার্ব ইট, তারপরে অবজেক্ট ভাত রাইস, তাহলে দাঁড়াবে উই ইট রাইস। আমরা কি ভাত খাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জিজ্ঞাসাবোধক বাক্য অর্থাৎ প্রশ্নবাচক বাক্য, তাহলে প্রথমে আসবে ডু উই ইট রাইস। আমরা ভাত খাই না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নাবাচক বাক্য, তাহলে হবে উই ডু নট ইট রাইস। আমরা কি ভাত খাই না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবাচক এবং নাবাচক বাক্য, তাহলে এখানে হবে ডু উই নট ইট রাইস। আবার তোমরা খেয়াল করো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি আমরা সেকেন্ড পারসনের প্লুরাল সাবজেক্ট পাই অর্থাৎ ইউ পাই, তাহলে সেক্ষেত্রে আগের মতোই প্রথমে প্রশ্নবাচক বাক্য হলে ডু আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। আর যদি এটি প্রশ্নবাচক এবং নাবাচক একসাথে হয় তাহলে প্রথমে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের বেস ফর্ম। যেমন তোমরা লক্ষ্য করো, তোমরা ভাত খাও ইউ ইট রাইস। তোমরা কি ভাত খাও, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবাচক বাক্য। কাজী প্রথমে ডু ইউ ইট রাইস। তোমরা ভাত খাও না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নাবাচক বাক্য। কাজী এটি হবে ইউ ডু নট ইট রাইস। তোমরা কি ভাত খাও না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এটি নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য, এটি হবে ডু ইউ নট ইট রাইস। বন্ধুরা তোমরা আবার সাথেই থাকো, এরপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের থার্ড পারসনের গঠন প্রণালী আমি দেখাবো। তোমরা আমার সাথেই থাকো, আমাকে ছেড়ে যেও না, তাহলে তোমাদের টেন্স নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না ইনশাল্লাহ। ডিয়ার লার্নার্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নাবাচক এবং প্রশ্নবাচক বাক্যের গঠন প্রণালী। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ডাজ নট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন। যদি বাক্যটি নেগেটিভ এবং কোশ্চিন হয় তাহলে প্রথমে ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন। যদি বাক্যটি হাবাচক হয় তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম এবং ভার্বের বেস ফর্মের সাথে এস অথবা ইএস, তারপরে এক্সটেনশন। যেমন তোমরা লক্ষ্য করো, সে ভাত খায়, এ বাক্যটি প্রেজেন্ট
ইনডেফিনিট টেন্সের হাবাচক বাক্য, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজেই হি এবং ভার্বের সঙ্গে একটি এস যোগ হবে, তাহলে দাঁড়াবে হি ইটস রাইস। সে কি ভাত খায়, বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবাচক বাক্য, কাজেই প্রথমে আসবে ডাজ, যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজেই উত্তরটি হবে ডাজ হি ইট রাইস। সে ভাত খায় না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নাবাচক বাক্য, এখানেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজেই হবে হি ডাজ নট ইট রাইস। সে কি ভাত খায় না, এইটু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবাচক নাবাচক, সে কি ভাত খায় না, তাহলে হবে ডাজ হি নট ইট রাইস। ডিয়ার বন্ধুরা, ডিয়ার ফ্রেন্ড, তোমরা খেয়াল করো, আবারও থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কর্তা যদি দে হয়, তাহলে সেক্ষেত্রে ডু প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আগে আসবে এবং পরে আসবে ডু নট। যেমন তোমরা খেয়াল করো, তারা ভাত খায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হাবাচক বাক্য, দে ইট রাইস। তারা কি ভাত খায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জিজ্ঞাসাবোধক বাক্য, প্রশ্নবাচক বাক্য, কাজেই প্রথমে আসবে ডু দে ইট রাইস। তারা ভাত খায় না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নাবাচক বাক্য, তাহলে দাঁড়াবে দে ডু নট ইট রাইস। তারা কি ভাত খায় না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবাচক নাবাচক বাক্য, যেমন এটা দাঁড়াবে দে ডু দে নট ইট রাইস। তারা কি ভাত খায় না। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের আজকের ভিডিওগুলি দেখার পর টেন্স সম্পর্কে তোমাদের যে ধারণা জন্মাবে, তাতে আমি বিশ্বাস করি তোমাদের টেন্স নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না। তারপরেও যদি কোথাও তোমাদের সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ তার উত্তর দেবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।